নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি বিশেষ টক শো। ভারত চীনের সম্পর্ক কোথায়, বা সম্পর্কের কতখানি উন্নতি হতে চলেছে না আরো খারাপ হতে চলেছে, এ বিষয়ে আমরা আলোচনা করব। সেই টান টান আলোচনা ইতিমধ্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্লেষক দেবাশিস চক্রবর্তী। নমস্কার। ঠিক ওপার প্রান্তে স্কাইপে আমার সঙ্গে থাকার কথা বিশিষ্ট সাংবাদিক তথা বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং আমার সহকর্মী পৃথিবী সরকার, যদিও এখনো তাদের সাথে যোগাযোগ স্থাপন হয়নি আমার। দেবাশিসবাবু ইতিমধ্যে এসে গেছেন। আপনারা জানেন সম্প্রতি আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে আলোচনার মাধ্যমে দু দেশের সম্পর্ক ভালো হতে পারে। আমরা জানি যে কয়েকটি ঘটনার মাধ্যমে বেশ কিছুদিন ধরে চীনের সাথে সম্পর্ক কিন্তু প্রায় তলানিতে ঠেকেছিল। এমনকি চীনা বিভিন্ন জিনিস কিন্তু ভারত থেকে ব্যান্ডও করে দেওয়া হয়েছিল, যেমন টিকটক, এবং চীনা পণ্য ব্যান্ডেরও কিন্তু আওয়াজ উঠেছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্রতিবেশী রাষ্ট্র যাদের মধ্যে যোগাযোগ দীর্ঘদিনের, শতাব্দী প্রাচীন যোগাযোগ, তারা কিন্তু আবার নতুন করে সুসম্পর্কের দিকে এগোচ্ছে। কি বলবেন দেবাশিসবাবু? ভ্যানগার্ডের সমস্ত দর্শককে নমস্কার জানিয়ে আমি আলোচনা শুরু করছি। দেখুন, ভারত চীনের সম্পর্ক আজকের নয়, বহু প্রাচীনকালের আপনি উল্লেখ করেছেন, ফাইয়েনের আমল থেকে। তারপর আপনার হিউয়েনসাং আমরা সবাই ইতিহাসে পড়েছি। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডাক্তার দ্বারকানাথ কোটনিস, যিনি জাপানিজ এগ্রেশনের এগেনস্টে মানে চীনাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আজীবন মানে মৃত্যুকাল পর্যন্ত উনি ওখানেই ছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে কন্টেম্পোরারি অনেক ইন্ডিয়ান পলিটিক্যাল লিডাররা যারা চীন সফর করেছেন, তার আগে আমাদের বৌদ্ধ ধর্মের একটা বড় পার্ট কিন্তু চীনে গেছে। তারা সেটি আমি ফাইয়েন এর সময় থেকে আমি সেটা উল্লেখ করেছি, আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। এরপর আমরা দেখেছি যে স্বাধীনোত্তর ভারতে অনেক ভারতীয় পলিটিক্যাল লিডার যেমন ওখানে গেছিলেন, ওখানকার পলিটিক্যাল লিডারও এসেছিল, যেমন চৌ এন লাই। চীনের লিবারেশনের পর চৌ এন লাই প্রথম এসেছিলেন, তারপরে বিভিন্ন সময় অনেকেই এসেছিলেন। সাম্প্রতিককালে বছর কয়েক আগে বর্তমান চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংও এসেছিলেন। ঠিক তেমনি নেহেরু, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান আমাদের ভারতীয় প্রাইম মিনিস্টার মোদিজি, উনিও ওখানে গেছেন। দেখুন, চীন ভারতের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের দীর্ঘ বাউন্ডারি লাইন আছে প্রায় ৩,৪৪০ কিলোমিটার। তৎসহ চীন হচ্ছে ভারতের দ্বিতীয় ট্রেডিং পার্টনার। প্রায় 121 বিলিয়ন ইউএস ডলারের এত সবের পরেও কিন্তু এখনো ব্যবসা করছে। ভারত এবং চীনের সম্পর্কটা দেখুন, 1952 পর থেকে, ইনফ্যাক্ট দলাই লামা যখন ওরা চীন অ্যাগ্রেশন করেছিল, টিবেট অ্যাগ্রেশন করেছিল, তারপর দলাই লামা চলে আসেন, এরপর থেকে কিন্তু টক ঝাল এরকম চলছে। দেখুন, এই চীনের তিব্বত দখলের পর থেকে কিন্তু ভারতের সাথে সম্পর্ক অবনতির সৃষ্টি হয়। সম্প্রতি কিন্তু চীন একটা বার্তায় বলেছেন যে দলাই লামাকে যতক্ষণ ভারত প্রোটেকশন দিচ্ছে ততক্ষণ সম্পর্ক ভালো হবে না। মানে দলাই লামার পরবর্তী দলাই লামা যে খোঁজার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে এই যে জয়শঙ্কর যে চীনে ভিজিট করলেন, এটা কতখানি লাভজনক হলো দু দেশ সম্পর্কের দিক থেকে? দেখুন, জয়শঙ্কর ভিজিট করেছেন, এটা বাইলেটারাল ভিজিট নয়, কিন্তু এটা হচ্ছে ওখানে এসসিও যে কাউন্সিল আছে, যেটা ইউরেশিয়ান কাউন্সিল, এটা সিকিউরিটি কাউন্সিল, ওখানে এটা বিভিন্ন বছর বিভিন্ন দেশে হয়। এবছর চায়নায় হচ্ছে এবং সেই ইয়েতে ভারতবর্ষের তিনজন লিডার সাম্প্রতিককালে চীন ভিজিট করেছেন। 5 বছর পর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জি ওখানে গেছেন, তার আগে অজিত দোভালজি গেছেন, আর বর্তমানে জয়শঙ্কর জি গেছেন। অবশ্যই আলোচনার মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান হয়, কারণ 2020 সালে যেই একটা স্ট্যাগনেন্সি শুরু হয়েছিল গালওয়ান দিয়ে, তারপর থেকে কিন্তু ভারতবর্ষ কিছু স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছিল। যেমন আপনি বলেছিলেন, চীনা পণ্যের উপর বা চাইনিজ অ্যাপস গুলো ব্যান করে দেয়। এরাও ভিসা প্রসেস বা ডিরেক্ট ফ্লাইট বিটুইন চায়না এবং ইন্ডিয়ার যেগুলো, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল। একটা তো স্ট্যাগনেন্সি ছিলই। এখন ভারত যেটা করছে, ভারত হচ্ছে যে চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই, উনি বারবার বিভিন্ন স্টেটমেন্টে বললেন যে আমরা যখনই যার সাথে, নট অনলি মানে ইন কনটেক্সট অফ ভারত নয়, বিভিন্ন দেশের সাথে যখন উইন উইন কন্ডিশন বলছে,
ভারতের মোটিভটা কিন্তু বা ফরেন পলিসির যেটা চায়নার সাথে সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়াও এখন উইন উইন কন্ডিশন ইয়ে করছে। চায়না যেরকম, চায়না কি করে, বিভিন্ন সময় দেখা গেছে চায়না যখন কোন সিটিং এ যায় ইন্ডিয়ার সাথে বা অন্য দেশের সাথে, এমন একটা কিছু করে যে আন্ডার প্রেসারে রেখে যে বিপক্ষের দেশকে। ইন্ডিয়াও কিন্তু ঠিক তেমনি করছে। আপনি দেখুন জয়শঙ্করজি এখন গেছেন, তার আগে অজিত ডোভাল গেছেন বা রাজনাথ সিংজি গেছেন। রাজনাথ সিংজি কিন্তু একটা এগ্রিমেন্টে সাইন করতে অস্বীকার করেছেন, যেটাতে যে টেরোরিস্ট পৃষ্ঠপোষক যেসব দেশগুলো আছে ওদের নামগুলো এবং পাকিস্তানের নাম উল্লেখ করতে হবে। দেখুন চায়না এখন কমপ্লিটলি আন্ডার প্রেসার, কারণ 4 দিনের যে যুদ্ধ বা যেটাই বলুন একটা স্ট্রাইক হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে, যুদ্ধ ঠিক বলা উচিত না, স্ট্রাইক বলবো, বলা সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের যত অস্ত্রশস্ত্র ছিল, সে আপনার এডিএস থেকে, এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ওদের যে এয়ারক্রাফট বা যেগুলো ছিল, এগুলো চাইনিজ। আমরা মিডিয়ার থ্রুতে জানতে পারি এবং বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন মিলিটারি এক্সপার্টরা সেটাই বলেছেন। তো আমাদের মনে হয়েছে কি যে চায়নার কিন্তু সবচেয়ে বড় ইম্পোর্টার, প্রায় $80 বিলিয়ন মতো আপনার চাইনিজ এমিনিশন, আর্মস এন্ড অন্যান্য জিনিস কিন্তু পাকিস্তান কিনেছে। তো আমাদের মনে হয়েছে যে চায়না তার নিজের অস্ত্রশস্ত্রগুলোকে মানে টেস্ট করার জন্য ওটাকে একটা ল্যাবরেটরি হিসাবে পাকিস্তানকে ইয়ে করেছে। সেই জায়গায় ওরা চূড়ান্তভাবে বিধ্বস্ত হয়েছে। ওরা কিন্তু আন্ডার একটা প্রেসারে পড়ে গেছে। ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের কাছে কিন্তু ওদের ইমেজটা সম্বন্ধে, এমনি আগে আমরা বলতাম চাইনিজ পণ্য নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, সত্য মিথ্যা জানি না, কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে শেখ হাসিনার আমলে একটি যুদ্ধজাহাজ কিনেছিল, সেটা কিন্তু 1 বছরের মধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো দেখুন চায়নার আর ইন্ডিয়ার মধ্যে মানে অসুবিধাটা কোথায় জানেন তো, আমাদের যে পলিটিক্যাল সিস্টেমটা হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, যেখানে সবাই সবকিছু বলতে পারে। আপনি চায়নার হচ্ছে আপনার ওয়ান পার্টি, যেটাকে বলে ডিক্টেটরশিপই বলতে পারেন। ওদের কথাগুলো কিন্তু সহজে বেরোয় না। আমরা যে অনেক সময় কথা বলি যেগুলো নিয়ে আমরা ওয়েস্টার্ন মিডিয়াকে ফলো করি, চাইনিজ মিডিয়া যেমন সিজিটিএন বা আরো কিছু। চাইনিজ মিডিয়াটা খুব ভালো ফলো করেন আমি শুনেছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বিশ্বভারতী চীনা ভবন থেকে চীনা ভাষা নিয়ে পড়াশোনা করেছি। আমার মেইন সাবজেক্টই হচ্ছে চাইনিজ। তার জন্য জিওপলিটিক্সটা মানে আমার স্পেশাল পেপার বা এমফিল পেপার ছিল, যে পলিটিক্যাল মানে কমিউনিস্ট যেটা রুল ছিল যে 1949 থেকে 1993 কমিউনিজম ইন চায়না। তো সেই ইয়েতে আমি ওদের এগুলো একটু বোঝার চেষ্টা করি, ভাল লাগে আমার কাছে, মানে খুবই মানে ইন্টারেস্ট লাগে। এর জন্য আমি চীনাটা পড়তে পারেন বলে আপনার কাছে অনেকটা সুবিধা। এক্স্যাক্টলি। তো চায়না যেটা করছে আর কি, যে চায়না তাদের, আপনারা সবাই জানেন যে চায়নার মিডিয়াতে কিন্তু পার্সোনাল বা ওপিনিয়ন বেরোয় না, যেটা হচ্ছে গভর্নমেন্টের স্টেট স্পন্সর যে মিডিয়া যা বলবে, মানে গভর্নমেন্টের স্পোক্স পার্সন হিসেবে গ্লোবাল টাইমস বলুন, সিজিটিএন বলুন, রেনমিন রিপাও বলুন বা আরো সব একই, এক প্রকার এমার্জেন্সি চলছে মিডিয়ার উপরে। এক্স্যাক্টলি। এখন আমি ওই ব্যাপারে যাব না। তা আমাদের মধ্যে যে মতের ফারাকটা হয়, দেখুন চাইনিজ লোকেদের সাথে কিন্তু ইন্ডিয়ানদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে চাইনিজ পলিটিক্যাল সিস্টেমের সাথে, কারণ আমরা একভাবে অভ্যস্ত, ওরা কিছু বলে না, আপনি ওরা একটা ন্যারেটিভ তৈরি করে এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এগুলো নিয়ে হচ্ছে। আপনি গালোয়ানের যেটা হয়েছে, ওরা এক এক সময় এক এক রকম ভাবে বলেছে। ওরা বলেছে যে ইন্ডিয়ার 20 জন মারা গেছে, আমরা এটা অফিসিয়ালি স্বীকারও করেছি যে 20 জন মার্টিয়ার হয়েছে। ওরা কিন্তু বলে 4 জন, কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে যে এটা অন্তত 8 থেকে 10 গুণ বেশি চাইনিজ সোলজার উন্ডেড বা মারা গেছে। এবার এটা বলে দাবি করে। হ্যাঁ, এবার প্রথমে তো এটাও স্বীকার করেনি, পরে করেছিল। এখন যেটা বলছেন আপনার সাম্প্রতিককালে, যে আমাদের স্টেটমেন্ট যে পাল্টে যাচ্ছে, বা আমরা যে এখন উইন উইন ইয়েতে, যে চায়না কিন্তু আমাদের নর্থ ইস্টার্নের স্টেট অরুণাচলকে বলে যে পার্ট অফ চায়না। আবার আমাদের অরুণাচলের যে চিফ মিনিস্টার প্রেমা খান্ডু বলেছে যে ঠিকই বলেছে, কিন্তু চায়নার সাথে তো আমাদের তো ডিরেক্ট কোনো বর্ডারই নেই, আমাদের তো টিবেটের সাথে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ইন্ডিয়ান মিনিস্টার কিরেন রিজিজু সম্প্রতি, আপনি দলাই লামার কথা উল্লেখ করলেন, দলাই লামার বার্থডে বা জন্মদিন উপলক্ষে ধর্মশালায় গেছিলেন, ওনার পাশে ছিলেন, উনি ছিলেন, এবং চরম দলাই লামা ভক্ত রিচার্ড গেরে উনিও ছিলেন সেখানে। কিন্তু উনি বসে দলাই লামাকে সমর্থন করেছেন, এবং চাইনিজ
ফরেন মিনিস্ট্রির স্পোক পারসন মাউনিং কিন্তু এটাকে অপোজ করেছে এবং ভারত সরকারকে দিয়েছে যে এভাবে যাতে উস্কানো না হয়। তারপরে কিন্তু এসসিও মিটিং এ বসা হয়েছে। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণে, আগে যেটা চায়না করতো, কি করতো, স্যালামে স্লাইস করে একটু ঢুকে তারপরে ইন্ডিয়ার সাথে টেবিলে বসতো, ইন্ডিয়া থাকতো আন্ডার প্রেসারে। ইন্ডিয়াও ঠিক তেমনই করছে, যে এমন একটা কিছু করছে ওদেরকে প্রেসারে ফেলে তারপরে বসছে টেবিলে। চীন আর ভারতের মাঝখানে কিন্তু তিব্বতকে চীন দখল করার পর থেকে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, কিন্তু তিব্বতের স্বাধীনতা নিয়ে বারবার কথা ওঠে। এখানে এই ক্ষেত্রে চায়নার মানুষ কি বলছে? দেখুন, চায়নার মানুষরা অপিনিয়ন, আপনাকে আমি উল্লেখ করেছি যে চায়নার মানুষের অপিনিয়ন কিন্তু আমরা জানতে পারি না। আমরা যাই জানি সেটা হচ্ছে ওদের সরকারিভাবে যেটা স্টেট স্পন্সর মিডিয়ার থেকে জানি। সেখানে সব সময় দেখায় যে আমরা টিবেট আমাদের, ইভেন মঙ্গোলিয়াকে বলে আমাদের, আপনার সিনচিয়াংকে যেটা উইগুরদের নিয়ে এটাও বলে আমাদের। অরিজিনাল চায়নার ম্যাপ দেখলে দেখা যাবে যে এগুলি সবই দখল করা। ইভেন চায়নার সাউথে যেটা ইউনান প্রভিন্স, এটাও নাকি দখল করে। ঠিক আছে, তো চাইনিজ পার্সন কি বলছে, আমি যদি এখানে কিছু বলি এরকম, তো এটা মিথ্যাচার হবে। চাইনিজ পার্সনের মানে সরাসরি ওদের কারোর কোন রকমের অপিনিয়ন আমরা কিন্তু জানতে পারি না। আমরা গ্লোবাল টাইমস বা অনেক সময় আপনার সিজিটিএনএ, যে আমাদের যেমন ফেসবুকের মতো এদেরও কিছু ইয়ে আছে যেগুলো কমেন্টস থাকে, নিচে মন্তব্য থাকে, এখানে দেখা যায় যে এরা কিন্তু কমেন্ট করে না, এইসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে কমেন্ট করে না। আর চায়না যেটা বলছে টিবেট আমাদের, দেখুন টিবেটের যে হরফ বা অ্যালফাবেট বা যে ভাষাটা, এটা অরিজিনালি তো এটা সংস্কৃতের ইয়ে, এদের সাথে তো চাইনিজদের কোনো মিলই নেই। তো সেদিক দিয়ে ওরাও কিন্তু প্রেসারে আছে। এবার ভারত সরকারের পলিসি ছিল বা যাই হোক, টিবেটকে স্বীকৃতি দিয়েছে, ইন রিটার্ন সিকিম আমাদের ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া, সেটা আদায় করেছে। কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক ইয়ে আছে, কারণ এটা দিয়ে ভারত হয়তো ওদেরকে একটা স্পেস দিয়েছিল, কিন্তু চায়না সেই যে স্পেসটা দিয়েছে এটা পুরোপুরি সম্মান দিতে পারেনি। আমি সেটাই বলবো। তবে তার উপরে একটা কথা বলবো, দেখুন, বন্ধু পাল্টানো যায়, শত্রু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। তো ভারত আর চীনের সম্পর্ক, ভারতের নিজের ইন্টারনাল স্টেবিলিটির জন্য ভারত এবং চীনের সম্পর্ক ভালো হওয়া দরকার। এবং সাম্প্রতিককালে আমরা দেখছি চীনও সেটা বুঝেছে, এবং ট্রাম্প যেরকম ভাবে ট্রেড ডিলের নামে যেরকম ইয়ে করছে, বা যেরকম একটা বিশেষ করে ট্রাম্পের সেকেন্ড ইয়েতে যেরকম একটা দেখেছে, তো দেবাইবাবু এক মিনিট, আমি পিসিআর এর বন্ধুদের বলবো একটু দেখতে। আমাদের সেকেন্ড গেস্ট সুমন বাবু কিন্তু চলে এসছেন, একটু সুমন বাবুকে যদি একটু নিয়ে আসা যায় পিসিআর এর বন্ধুদের কাছে। হ্যাঁ হ্যাঁ, দেবাইবাবু আমরা যে কথা বলছিলাম, যে সুমনবাবু চলে এসছেন আমাদের লাইভ সেশনে, আমরা নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কোন জায়গায় ছিলাম, যে তিব্বতের পরিষদে ছিলাম, যে তিব্বতকে নিয়ে ওরা বারবার, তার চেয়ে বড় বিষয় এই মুহূর্তে একটি যে ভুটানের উপরেও কিন্তু সীমারেখা নিয়ে তারা কিন্তু চীন অগ্রসর হচ্ছে, ভুটানের কিছুটা অংশ দখল করছে বলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। কি বলবেন এই জায়গাটা? দেখুন, চীনের বরাবরই এর আগেও একবার এরকম চেষ্টা করেছিল, ইন্ডিয়ান আর্মি গিয়ে ওখানে দাঁড়িয়েছিল, 20-21 দিন ছিল, তারপরে যে যার জায়গায় ফিরে আসে। সাম্প্রতিককালে আবার এরকম শোনা যাচ্ছে, অফিসিয়াল সেরকম ডিক্লারেশন কিছু আমরা মানে জানি না, কিন্তু আমাদের ভুটান ইন্ডিয়ার সাথে মার্চ করতে যাচ্ছে এরকম একটা খবর না, তার থেকে হচ্ছে মিলিটারি চিফ ভুটানে গেছেন, এবং ভুটানের সাথে যে মানে ইন্ডিয়া ছিল ভুটানকে প্রোটেক্ট করবে, ভুটান হচ্ছে ইন্ডিয়ার প্রোটেক্টর স্টেট বলে ইয়ে ছিল, এবং 1983-তে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। তারপরে ভুটানের সাথে ঠিক আছে ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন, বা ভুটান অনেকাংশেই, ভুটান তো চীনকে কোনো দেশ বলে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত দেয়নি। তো চীনের পাশে থেকে একটা সেকেন্ড ইকোনমি, এত বিশাল দেশ, তো ওখানে থাকলে তো ওর তো কোনো না কোনো সাপোর্ট নিতে হবে, এবং ভুটান খুব ছোট স্টেট, ওর তো মিলিটারি প্রোটেকশনের দরকার। কিন্তু ওরা ইসের উপরে খুব একটা ভরসা করে না, এটাই মনে হচ্ছে একদম, কিন্তু ভুটানকে দেখা যাচ্ছে। আর সম্প্রতি কতগুলো মুভমেন্ট কিন্তু মনে হচ্ছে ভুটান কিন্তু ভারতের সাথে মার্চ করার মতো একটা কথাবার্তা চলছে, কারণ আমাদের আর্মি চিফ যাচ্ছেন, ভুটানের রাজা, ভুটানের প্রধানমন্ত্রী বারবার কিন্তু ইন্ডিয়াতে আসছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার যে ভুটানের প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমার
আমি ভুটানিজ, কিন্তু আমার জন্ম ভারতবর্ষে, আমার বাবা মা চাকরি করতেন, আমি কালিম্পংয়ে পড়াশোনা করেছি। উনি কিন্তু ওপেন প্ল্যাটফর্মেই একটা কথা বলেছেন। এবং তারপরে কি মনে হচ্ছে যে চীনের উপরে কি চাপটা বাড়বে ভুটান যদি সত্যি আমাদের উপরে আমাদের সাথে জয়েন করে? একদম অবশ্যই পারবে। কারণ আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক তথা বিশ্লেষক। সুমন দা, আমায় শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাই। সুমন দা, হ্যাঁ সুমন দা, সম্প্রতি কয়েকদিন আগে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে ছিলেন, সেখানে চীনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং তারপরে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে সুসম্পর্কের দিকে দুই দেশ এগোচ্ছে। কি বলবে তুমি? দেখুন, আমার যতটুকু মনে হয় বা যতটুকু যা যা সিগন্যাল, তাতে এটা মনে হয় যে নরেন্দ্র মোদী সরকারের যে ডোনাল্ড ট্রাম্প নির্ভরতা ছিল সেটা অনেকটা কেটে গেছে। বিশেষ করে আসিফ মুনিরকে ডেকে হোয়াইট হাউসে লাঞ্চ খাওয়ানোর পর তারপরে যদি দেখা যায় যে ভারতবর্ষের বিদেশ নীতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে। আমি প্যারাডাইম শিফট কথাটা এই কারণে বললাম, দুটো জিনিস ঘটে। এক হচ্ছে যে তারপরে ইরানে যখন আমেরিকা বম্বিং করছিল, সেই সময় ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সঙ্গে সরাসরি নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেন। মোটামুটি ওই সময় গ্লোবাল লিডারদের মধ্যে নরেন্দ্র মোদী প্রথম যিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। এবং তারপর তিনি ট্রাম্পের রক্তচক্ষুকে উপেক্ষা করে ব্রিক্সে যান, যে ব্রিক্স বেসিক্যালি রাশিয়া এবং চায়নার নিয়ন্ত্রিত একটা সংগঠন, যেখানে ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম পার্টনার। এবং ব্রিক্সের সভা থেকে, মানে ব্রিক্সের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী যেসব প্রস্তাবনাগুলোতে মানে পার্টিসিপেট করেন বা এন্ডোর্স করেন, সেগুলো সবকটাই অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইসরায়েল। তো এটা মনে হয় যে ভারতবর্ষের বিদেশ নীতি, যেটা কমপ্লিটলি ইউএস এর দিকে লবসাইডেড হয়ে গেছিল, পোস্ট আসিফ মুনির ইনসিডেন্ট ভারতবর্ষ তার বাকি অপশন গুলো খুলতে চাইছে। সেই জন্যই নরেন্দ্র মোদীর নিজের ব্রিক্সে যাওয়া এবং ট্রাম্পের রক্তচক্ষুকে উপেক্ষা করে ব্রিক্সের আমেরিকা বিরোধী প্রস্তাবনা, ইসরায়েল বিরোধী প্রস্তাবনাতে পার্টিসিপেট করা। তারপরে জয়শঙ্কর চীন গেলেন। দেখুন, বেসিক্যালি এই মুহূর্তে গ্লোবাল যে ক্রাইসিসটা চলছে তার দুটো পার্ট আছে। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি ট্যারিফ দেবে, আর দ্বিতীয় কথা ব্রিক্স একটা অল্টারনেটিভ মানি ফ্লোট করতে পারবে কি। এই অল্টারনেটিভ মানিটা যদি ফ্লোট করতে পারে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, তাহলে ডলারের জন্য একটা বড় ধাক্কা। দেখুন, এটা তো আমাদের প্রথমত বুঝতে হবে যে ব্রিক্সের যে ইকোনমিক পাওয়ার, সেটা ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের চাইতে অনেক বেশি। ব্রিক্স মোটামুটি 45% অফ দ্য গ্লোবাল পপুলেশনকে কন্ট্রোল করে। গ্লোবাল যে জিডিপি, তাতেও ব্রিক্সের গ্রোথ ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় ডবল। ফলে ব্রিক্সকে দিয়ে যদি আমেরিকার সাথে পাল্টা প্রেসার তৈরি করতে পারে নরেন্দ্র মোদী, সেটা নরেন্দ্র মোদীর জন্য খুব খারাপ নয়। এবং সেজন্যই জয়শঙ্করের চীন সফর। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে জয়শঙ্কর ইজ নোন অ্যাজ এ, মানে জয়শঙ্কর যতটাই নোন অ্যাজ এ চাইনিজ এক্সপার্ট, ততটাই নোন অ্যাজ এ আমেরিকান এক্সপার্ট। জয়শঙ্কর দীর্ঘদিন নিজের চায়নায় অ্যাম্বাসেডর ছিলেন এবং তখন শি জিনপিং এর উত্থান হচ্ছিল। এবং জয়শঙ্কর সেই সময়, তখনও নরেন্দ্র মোদী গুজরাটের চিফ মিনিস্টার মাত্র, তিনি তাকে গুজরাট থেকে চীনে নিয়ে গেছেন। ফলে সে পুরনো সম্পর্ককে ঝালিয়ে যদি রাশিয়া, চীন এবং ভারতবর্ষ একটা অক্ষ তৈরি করা যায়, তাহলে নয়াদিল্লির জন্য অনেকগুলো লাভ। দেখুন, আমরা সবাই জানি যে চীনের সাথে আমাদের ক্ল্যাশ কোথায় কোথায়। অবশ্যই মেজর ক্ল্যাশ হচ্ছে যে পাকিস্তানকে তারা কিভাবে মদত দেবে, বা আমাদের যে মানে আমাদের কর্নারিং যে কটা নেবার স্টেট, অর্থাৎ মালদ্বীপ, অর্থাৎ শ্রীলঙ্কা, অর্থাৎ বাংলাদেশ, অর্থাৎ নেপাল, এখানে চীনের ইনফ্লুয়েন্স বেশি থাকবে না, আমাদের ইনফ্লুয়েন্স বেশি থাকবে। তো যদি কনসিডার করে, যদি নয়াদিল্লি এটা ভাবে যে এই চারটে রাষ্ট্রেও দুপক্ষের মধ্যে একটা ক্ষমতা ভাগাভাগি করে নেবে, কিন্তু তাতে এই আমেরিকার যে হেজিমনি বা আমেরিকার যে প্রবলেমেটিক অ্যাটিটিউড, সেইটাকে অনেকটা কাউন্টার করতে পারবে, তাহলে বোধহয় ইন্ডিয়া সেটা ভাববে। দেখুন, মানে রাশিয়ার সাথে তো আমাদের এমনিতেই সুসম্পর্ক, ব্রিক্সের বাকি দেশগুলোর সাথে, ব্রাজিলের সাথেও আমাদের সুসম্পর্ক।
তো আমার এখনো অব্দি সিগন্যাল দেখে মনে হয়েছে যে জয়শঙ্করের নিজের চীনে চলে যাওয়া এবং শি জিনপিং এর সঙ্গে দেখা করা, আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসির একটা রিড্রয়িং হচ্ছে, যে রিড্রয়িং এ আমরা চীনের সঙ্গে একটা কমন স্পেস তৈরি করি। এবং ইন্ডিয়া এবং চীন যদি একদিকে থাকে তাহলে আমেরিকার জন্য এই ট্রেড ট্যারিফটা বসানো খুব ডিফিকাল্ট, কারণ দে আর দ্য বিগেস্ট টু ইকোনমিস অফ দ্য ওয়ার্ল্ড। তো এই দুটো ইকোনমি যদি বেঁকে বসে তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য যে ম্যানুভারের বিষয়টি সেটা একটু নড়ে যাবে। এবং আপনি যদি দেখেন তার আরো ছোট ছোট সিগন্যাল আছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এলন মাস্কের ফল আউট, এলন মাস্কের তর্ক বিতর্কের পরে টেসলার শোরুম মহারাষ্ট্রে উদ্বোধন হয়েছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহের খুব কাছের লোক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস নিচে গেছেন টেসলার সেই শোরুম উদ্বোধন। আজকে সিন্ডার চলিয়েছে গাড়ি। মুম্বাইতে শোরুম খুলছে তখন সেই একই সময় এলন মাস্ক আমেরিকায় নতুন পার্টি তৈরি করছে। সো মানে এই যে ট্রাম্প বিরোধী যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটার সঙ্গে একটা ইন্ডিয়া কোএক্সিস্ট করতে চাইছে বলে মনে হচ্ছে। তাহলে আমেরিকাকে কি চাপে রাখতেই ভারত চীনের সম্পর্ক সুসম্পর্কের দিকে যাচ্ছে, রাশিয়াকে সঙ্গে নিয়ে? আমি বলবো না ভারত চীনের সুসম্পর্ক হবে। দেখুন আমাদেরও তো কিছু মানে 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 বর্ডার ক্ল্যাশ আছে, আমাদের কিছু অন্য ইন্টারেস্টের ক্ল্যাশ আছে, কিন্তু আমাদের জন্য সবসময় বেশি প্রবলেমেটিক হচ্ছে পাকিস্তান। ইফ উই ক্যান ব্লক পাকিস্তান তাহলে আমাদের জন্য সেটা বেটার। এবার চীনেরও পাকিস্তানের ইন্টারেস্ট আছে, আমাদেরও আমাদের ওয়েস্টে ইন্টারেস্ট আছে, কিন্তু রাশিয়া যদি মানে যদি মস্কো নয়াদিল্লি এবং বেজিং এর মধ্যে একটা দৌত্যের কাজ করবার চেষ্টা করে তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ পুতিন এবং শি জিনপিং মোটামুটি গত এক দশক ধরে একই ধরনের পলিটিক্সে হেঁটেছে। এবং যদি আপনি দেখেন যে পুতিন ও ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ডিফাই করে ইউক্রেন ওয়ারটা চালিয়ে যাচ্ছে। 50 দিনের সময় ছিল। মানে নরেন্দ্র মোদীর যে পলিটিক্স, যেটা আমি আবারও রিপিট করছি, তার 11 বছরের শাসনকালে 10.5 তিনি ব্যয় করেছেন আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সক্ষম তৈরি করতে, সেটার জায়গায় তার নতুন করে ইনভেস্ট করার বোধহয় একটু দরকার হয়ে পড়েছে এবং সেই দরকারটা তিনি ভালোভাবে ব্যবহার করছেন। জয়শঙ্কর গেছেন বেইজিং, নরেন্দ্র মোদী নিজে যাচ্ছেন মালদ্বীপ অগস্টে। সো ইটস ইন্টারেস্টিং টার্ন অ্যারাউন্ড ফর দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি। দেখা যাক তার কি ফল আউট। সুমন দা, আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট এখানকার ত্রিপুরা শিক্ষাবিদ তথা চীনা বিশেষজ্ঞ, চীনা নিয়ে পড়াশোনা করেন, দেবাশিস চক্রবর্তী। উনি তোমাকে কিছু প্রশ্ন করবেন। হ্যাঁ সুমন বাবু, সাম্প্রতিককালে যে জয়শঙ্করজি বা এর আগে, এখন শুনতে পাচ্ছেন? এখনো খুব পরিষ্কার আসে। আচ্ছা, আপনি প্রশ্নটা করুন আমাকে, আমি বলছি। আমি বলছি যে সাম্প্রতিককালে অজিত দোভালজি এবং জয়শঙ্কর, অজিত ডোভাল যে চীন সফর করলো এই নিয়ে উনি জানতে চাইছেন, সেটা কোন ইঙ্গিত? না দেখুন, অজিত ডোভাল চীনের সঙ্গে নেগোসিয়েশন গালওয়ানের সময় করেছিলেন, কিন্তু মানে দেয়ার আর সাম কি পিপল তো হয়, মানে আমাদের মাথায় রাখতে হবে যে জয়শঙ্কর ইজ এ চায়না এক্সপার্ট। উনি চায়না দীর্ঘদিন অ্যাম্বাসাডার ছিলেন, ওনার নিজের স্ত্রী জাপানি, ফলে উনি সাউথ ইস্ট এশিয়াকে যতটা ভালো চেনেন উনি সেন্ট্রাল এশিয়াকে ততটা ভালো চেনেন। এবং আমরা যদি একটা মানে মুভিং টুয়ার্ডস দেখি, আপনাকে তো সবসময় একটা সিগন্যাল মুভিং টুয়ার্ডস দেখা, গত সপ্তাহেই নরেন্দ্র মোদীর সরকার 4 জন নতুন লোককে লোকসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি সদস্য হিসেবে। তার মধ্যে একজন হচ্ছে হর্ষবর্ধন শ্রীংলা, যিনিও বেসিক্যালি বাংলাদেশ এক্সপার্ট এবং আমেরিকা এক্সপার্ট। উনি বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন, আমেরিকাতেও অ্যাম্বাসাডার ছিলেন। তো বাংলাদেশে যে টালমাটাল পরিস্থিতি, তার জন্য হর্ষবর্ধন শ্রীংলা যদি একটা খুব ভালো হ্যান্ড হন, তাহলে চায়না হ্যান্ডেল করার জন্য জয়শঙ্কর ইজ অলওয়েজ এ গুড হ্যান্ড। মানে এখানে তো ব্যক্তিগত সম্পর্ক অনেকটা ম্যাটার করে। দেখুন, নর্মালি শি জিনপিং, নোয়িং হিম, মানে যদি কেউ শি জিনপিং কে আপনি দেখেন, শি জিনপিং চট করে অন্য দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেন, ইফ ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর হিম। একদম। শি জিনপিং ইজ এ ভেরি মানে ইগোসেন্ট্রিক, অলমোস্ট অথরিটেরিয়ান, অলমোস্ট পুটিনের মতোই একটা মানে ভীষণ ক্লোজ নিট স্ট্রাকচার চালান। সেই শি জিনপিং নিজে দেখা করলেন জয়শঙ্করের সঙ্গে। দেখুন, সাধারণত মানে ডিপ্লোমেসিতে প্রোটোকল টু প্রোটোকল হয়, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবে, কিন্তু শি জিনপিং, এখানে রিপিট,
জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকটা ভীষণ ক্রুশিয়াল বিকজ দ্যাট সেন্স এ সিগন্যাল টু আমেরিকা যে তাইওয়ান ইস্যুতে ইন্ডিয়া মে নট সাপোর্ট হোল হার্টেডলি ওয়াশিংটন। তো দেখুন, প্রত্যেকের তো কিছু ইন্টারেস্ট, আলাদা ইন্টারেস্ট আছে। আমেরিকার ইন্টারেস্ট ইজ তাইওয়ান, আমেরিকার ইন্টারেস্ট ইজ ফিলিপাইন্স, যে ফিলিপাইন্সে অলরেডি আমেরিকান ইন্টারেস্টকে হার্ট করে সে দেশের প্রাক্তন প্রেসিডেন্টকে আইসিসি তুলে নিয়ে গেছে, বিচার করছে। সো এই যে সাউথ এশিয়ান বা একটু বড় করে যদি বলা হয় টোটাল এশিয়ান পলিটিক্সে আমেরিকার কি প্লেয়ার গুলো চাইতে চায়নার কাছে বেশি প্লেয়ার আছে, ইন্ডিয়ার কাছে বেশি প্লেয়ার আছে। সো ইফ দে রিয়েলি মার্চ, এবং চাইনিজ ডিপ্লোম্যাটরা বহুদিন ধরে একটা কথা বলেন which is very significant, যে চায়না আর ইন্ডিয়ার বিরোধটা বেসিক্যালি অল আমেরিকান ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি গুলোতে হাজার ডলার খরচ করে বই লেখা হয়েছে। বাট দিস টু আর দ্য মানে ওল্ডেস্ট সিভিলাইজেশন, ওল্ডেস্ট পাওয়ার, এন্ড নাও দ্য বিগেস্ট টু ইকোনমিস। তো এই যে দুটো বিগেস্ট ইকোনমি যদি একসঙ্গে ট্রেডটাকে অন্তত রিলেশনটাকে তৈরি করে ফেলে, then it's a real challenge for Donald Trump. 140 কোটি, 130 কোটি, 270 কোটির মার্কেট যদি আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য তার যে ট্রেড ট্যারিফের টোটাল প্ল্যানিং সেটা পুরো জিওপার্টাইজ হয়ে যাবে। এবং এই দুটো দেশ যদি বলে যে আমি তোমার জন্য এই নো ফ্লাই জোন করে দেবো, তাহলে ন্যাটোর চিফ যতই বলুন যে আমরা আমেরিকার পাশে আছি, হাউ ডাজ ইট ম্যাটার? প্রবলেম হচ্ছে যে এতদিন নরেন্দ্র মোদী ওয়াজ সো মানে সাইডেড উইথ আমেরিকা and so sided with Israel, আমরা এই ব্যাপারটা দেখতে পাই। But after again I feel, and everybody is writing about it also, যে আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়ানোটা ওই এতটাই নরেন্দ্র মোদীর পিছে খঞ্জর ঢুকিয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের, হি ইজ লুকিং ফর আদার অল্টারনেটিভস। তা নাহলে উনি ব্রিক্সে গিয়ে এই সমস্ত প্রস্তাবকে সমর্থন করবেন কেন যেগুলো আমেরিকা এবং ইসরায়েলকে সমালোচনা করছে, এবং সেখানে থামলেন না। সেখানে না থেমে জয়শঙ্করকে পাঠিয়ে দিলেন চায়না, শি জিনপিং এর সঙ্গে কথা বলুন। আমার মনে হয় যে এরপরে হয়তো রাশিয়ান ফরেন মিনিস্টার লাভারভ ওনার ভিজিটটা ডিউ আছে, উনি হয়তো দিল্লি আসবেন। সো দেয়ার উইল বি নিউ অ্যাক্সেস অফ কাউন্টারিং আমেরিকা, even if it is not আমি বলবো যে মিলিটারিলি বা ট্রেড ওয়ার। দেখুন, ব্যবসা তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্পকে মেসেজ পাঠাতে না চাইতেন, তাহলে অন্তত ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু ঘরোয়া শত্রু এলন মাস্কের শোরুম উদ্বোধনের জন্য দেবেন্দ্র ফাডনবিসকে পাঠিয়ে। So there is a paradigm shift of the Narendra Modi's foreign policy. Now, how far it goes, whether উনি এটা ব্যালেন্স রাখবেন না আবার রাশিয়া চীনের দিকে বেশি ঢলে যাবেন, সেটা আমরা এখনো জানি না। তাহলে একটা কথা যে স্পষ্ট, আমেরিকার উপরে চাপ বাড়াতেই কিন্তু ভারত চীন নতুন সম্পর্ক শুরু করছে সঙ্গে রাশিয়াকে নিয়ে। এই কথাটা কি আমরা নিয়ে কোনো সংশয় রাখা দরকার নেই, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। দেবীবাবু, আপনি দেখুন যদি কষ্ট থাকে আপনার। সাম্প্রতিককালে আমরা দেখেছি, আপনি শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাম্প্রতিককালে আমরা দেখেছি অ্যাকচুয়ালি ধীরে ধীরে নরেন্দ্র মোদীজি, যেটা ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টেনিউরে নরেন্দ্র মোদীজি খুব ক্লোজ ছিলেন ডোনাল্ড ট্রাম্পের, এবং উনি যখন পুনরায় আবার সেকেন্ড টার্মে এলেন, ডোনাল্ড ট্রাম্পও নরেন্দ্র মোদীকে অ্যাপ্রিসিয়েট করেছেন মাই ফ্রেন্ড বলে বা হার্ড বার্গেনার বলে, যে আমি পজিটিভ ভাবেই নেব। যেভাবে হচ্ছিল সবকিছু গুলিয়ে যায়, যেটা আমাদের যে ভারতের যে একটা স্ট্রাইক বলুন আর যেটাই বলুন, যেটা পাকিস্তানের এগেনস্ট হয়েছে, এবং 4 দিনের মাথায় যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি এটাকে একটা সেটেলমেন্টে এনে দিয়েছি, এবং এটা নিয়ে ইন্ডিয়ান পলিটিক্সে একটা বিতর্ক সৃষ্টি হয়, এবং পরবর্তীকালে আমাদের ফরেন সেক্রেটারি এবং বিভিন্ন গভর্নমেন্ট উইংস এটাকে খণ্ডন করে। আমার মনে হয় তখন থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং বারবার যেটা ট্রেড বলে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে একটা চাপিয়ে দেওয়ার একটা প্রেশার পলিটিক্স করছিলেন। এবং আপনি যেটা, আপনার সাথে আমি পুরোপুরি এগ্রি যে সাম্প্রতিককালে আসিফ মুনিরকে লাঞ্চে ডেকে এবং
উদ্দেশ্য আমরা সবাই মোটামুটি জানি কিসের জন্য আসিম মুনিরকে ডেকেছিল, কারণ ইরানের উপর যাতে স্ট্রাইক করা যায় পাকিস্তান এয়ার স্পেস ব্যবহার করে। ওনার মধ্যে এটা মানে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে আমেরিকার কেউ বন্ধু হতে পারে না, এবং আমার মনে হয় যে মোদিজিও সেটা বুঝতে পারেন। এবং আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আপনি যে সময়টার কথা বলছেন, যে সময় ডোনাল্ড ট্রাম্প বললেন যে নরেন্দ্র মোদী আমার বন্ধু, দেখুন মানে আপনি যে রাজ্যে বসে আছেন ত্রিপুরা, আর আমি যে রাজ্যে বসে আছি পশ্চিমবাংলায়, হোয়াট ইজ আওয়ার বিগেস্ট টেক অর চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে। আপনি আমি আর যখন কথা বলছি তখনও গোপালগঞ্জে ইউনূসের বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের লোকদের সংঘর্ষ হচ্ছে। তো অবশ্যই নরেন্দ্র মোদী তার পার্সপেক্টিভে, বা আপনি ত্রিপুরার মানুষের হিসেবে পার্সপেক্টিভে, বা আমি কলকাতার মানুষ হিসেবে পার্সপেক্টিভে আশা করবো যে বাংলাদেশে শান্তি ফিরবে। কিন্তু বাংলাদেশে যেহেতু গোটা অশান্তিটা আমেরিকান স্টেট তৈরি করেছে, সেটা তো আমেরিকা কিছু করলো না। তো মানে অবশ্যই তখন নরেন্দ্র মোদীকে ভাবতে হচ্ছে যে যদি আমেরিকা এটা না করে, যদি তথাকথিত উনি ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধুত্বের বাইরে যদি আমেরিকার সোকল ডিপ স্টেট ইজ সো স্ট্রং হয়, এবং তাদের সেন্ট মার্টিনের ইন্টারেস্ট যদি অত স্ট্রং হয়, then why should not I join hand with Beijing? যে যাতে মানে এই যে কি বলে সেন্ট মার্টিনে আমেরিকান বেস হলে আমার সেটা কাউন্টার করার জন্য কোনো জায়গা থাকে। ফলে দেখুন মানে মানে যেটা নরেন্দ্র মোদীর পারহাপস ভুল হয়েছিল, যে মানে যে কোনো দেশের ফরেন পলিসি ব্যক্তিগত সম্পর্ক দিয়ে ওটা চলে, এটা চলে হচ্ছে ইন্টারেস্ট। সো উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক হুইচ ইজ রিয়েলি গুড, সেটা নিয়ে আমি অস্বীকার করছি, কিন্তু সেটা কোনো ফরেন পলিসিতে ক্লিক করুন। আসিফ মুনিরের লাঞ্চ, বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চুপ থাকা, এভরিথিং ওয়ার্ক এগেনস্ট নরেন্দ্র মোদী। তারপরে আপনি যেটা বললেন, দেখুন মানে ভারত পাকিস্তানের যুদ্ধ হলে বা সংঘর্ষ হলে অতীতেও আমেরিকা নেগোসিয়েট করেছে বা রাশিয়া নেগোসিয়েট করেছে। লাল বাহাদুর শাস্ত্রী তাশখান্তে গিয়ে মারা গেছে, ফলে তখন সোভিয়েত ইউনিয়ন নেগোসিয়েট করছে। কিন্তু আমি নেগোসিয়েট করছি বা আমি বড় ভাই, এটা যতটা ক্রুডলি, যতটা ব্লান্টলি নরেন্দ্র মোদীর মাথার উপরে বা মুখের উপরে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, সেটা নিশ্চয়ই নরেন্দ্র মোদীর জন্য খুব সম্মানজনক মনে হয়। সো সেই যে আপনি যেটা বলছেন যে সম্পর্ক যে সেই তিক্ততাটা শুরু হচ্ছিল, তাতে একদম লাস্ট ছুরিটা এসে পড়লো আসিফ মুনিরের লাঞ্চ। নরেন্দ্র মোদী and perhaps the Indian establishment understood যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে যতই ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক, মানে ট্রাম্প ইজ মাই ফ্রেন্ড ইত্যাদি সবাই যে যাই বলুক, ফাইনালি আমেরিকা তার নিজের ইন্টারেস্ট নেয় হচ্ছে তার এফবিআই, তার সিআইএ, তার ডিপ স্টেট অনুযায়ী। সো ওয়াই শুড নট উই টেক অলসো আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট? সো তারপরে ব্রিক্সে যাওয়া, তারপরে আপনি যদি দেখেন চীন সফরে যাওয়া, এবং তারপরে নরেন্দ্র মোদী এরপরে মালদ্বীপ যাচ্ছেন। সো মানে এই পুরোটা দিয়ে বোধহয় নরেন্দ্র মোদী, আবার আমি বলছি যে মানে ওনার 11 বছরের শাসনের 10.5 বছর উনি যেখানে ইনভেস্ট করেছিলেন, তার ফরেন পলিসি একটা প্যারাডাইম শিফট করছে। একদম 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 এই ব্যাপারে আমি একমত। তবে যেটা হচ্ছে যে একটা এক্সপেকটেশন ছিল নরেন্দ্র মোদীজির ডোনাল্ড ট্রাম্প থেকে, কারণ ওনার যে স্টেটমেন্ট ছিল এটা দিয়ে ভেবেছিল অ্যাটলিস্ট বাংলাদেশে যেই সিচুয়েশন তৈরি হচ্ছে এবং ওখানকার যে মোহাম্মদ ইউনূস যেরকম ভাবে আমাদের সেভেন সিস্টার বা নর্থ ইস্টকে নিয়ে যেরকম মন্তব্য করেছিলেন, এবং এটার মধ্যে তো নিঃসন্দেহে চীনেরও একটা উস্কানি ছিল, আমেরিকারও উস্কানি ছিল। ভেবেছিল যে ট্রাম্প এলে হয়তো এই ব্যাপারে, এবং উনি বলেছিলেন একটু অন্য ধরনের একটা নেগেটিভ মন্তব্য করেছিলেন, আমি যদি ভুল না করি শুনেছিলাম, যে মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা এক্সপেকটেশন ছিল হয়তো উনি পাওয়ারে এসে এই ব্যাপারে কিছু করবেন, কিন্তু উল্টো তো এরকম কিছুই করলেন না। সেন্ট মার্টিনে ওরা একটা ড্রিল করলো বা যাই হোক, তো এটা আশা ভঙ্গ বলতে পারেন মোদিজির জন্য। তো এরপরেই একটা নতুন একটা স্টেটমেন্ট তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। আর সাম্প্রতিককালে এখন আবার দেখা যাচ্ছে যে মোদিজি বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে সেন্ট্রাল এশিয়া বা অন্যান্য দেশে, সেখানে গিয়ে আলোচনা করছেন। এবং এখন যে গ্লোবাল জিও পলিটিক্স, এটা তো একটা মানে ট্রানজিশনের পিরিয়ড বলা যায়। আগে যেরকম পলিটিক্সটা ছিল, এখন বর্তমানে কিন্তু ইউক্রেন যুদ্ধের পর কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে শিফট হচ্ছে। সেখানে আবার নতুন একটা ব্যাপার এসছে যে রেয়ার আর্থ,
এটা যার কাছে যত বেশি থাকবে সেই ততটা লাভবান হবে ভবিষ্যতে বিশ্বকে ইনফ্লুয়েন্স করার জন্য। তো এটা এতদিন চায়না করতো, ট্রাম্প সাহেব করেছেন, এখন দেখা যাচ্ছে মোদিজিও এ ব্যাপারে কোয়াইট ইন্টারেস্টেড। তো শিফট হচ্ছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আশা করা যায় যে ভারতের পক্ষে ভালোই হবে। সুবর্ণা, মাঝখানে একটা প্রশ্ন আসছে, ভুটান। ভুটান একদম চায়না আর ভারতের মাঝখানে। এইখানে কিন্তু যদি তোমার জানা যাচ্ছে যে ভুটান যে কোনো সময় ভারতে কিন্তু মার্চ করতে পারে, যদিও সরকারিভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু কতগুলো ওয়ার্ক, কতগুলো মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে ভুটানের সাথে একটা কিছু হতে চলেছে। সম্প্রতি আমাদের আর্মি চিফ ভুটানে গেলেন, ভুটানের রাজা বারবার আসছেন, ভুটানের প্রধানমন্ত্রী বারবার আসছেন, এবং প্রধানমন্ত্রী সম্প্রতি একটা টকশোতে কিন্তু উল্লেখ করেছেন ওনার জন্ম পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে, ওর পড়াশোনা পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে, এবং সবকিছু মিলেই কিন্তু ভুটানকে নিয়ে কি কোনো একটা নতুন কিছু হতে যাচ্ছে? দেখো, মানে জিও পলিটিক্স যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু ভুটান বা নেপাল ইজ আ ভেরি স্মল পন ইন দ্য এন্টায়ার বিগ গেম। এটা তো খেলাটা হচ্ছে যেহেতু ট্রেড ট্যারিফের উপরে, সেখানে ভুটান কি করলো, নেপাল এমনিতেই চীনের দিকে আছে, সেখানে আমরা একটু জমি ছেড়ে দিলাম, বা চীন আমাদের একটু জমি ছেড়ে দিল, এই সবটাই চলতে পারে। কিন্তু যে 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 জায়গাটায় নরেন্দ্র মোদীর স্টে, বা যে জায়গাটায় শি জিনপিং এর স্টে, সেই স্টেটটা হচ্ছে নেপাল বা ভুটান নয়। কারণ মানে আজকের গ্লোবাল পলিটিক্স তো ট্রেডের উপরে চলে। নেপালেও কোনো সমুদ্র বন্দর নেই, ভুটানেও কোনো সমুদ্র বন্দর, কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু শ্রীলঙ্কায় আছে, কিন্তু মালদ্বীপে আছে। সো অল অফ আস নিড, মানে অল অফ আস মানে যারা গ্লোবাল পাওয়ার হতে চায়, তাদের সমুদ্র বন্দরে অ্যাক্সেস চাই, কারণ তাদেরকে মাল বেচতে হবে, মাল পাঠাতে হবে। চীনের ওপর মানে ওয়ান বেল্ট ওয়ান রোড ইজ এ বেসিক্যালি ক্লাসিক্যাল স্কিম অফ কিভাবে চীন মাল বেচবে। আমরাও সবসময় চেষ্টা করি আমাদের কতটা অ্যাক্সেস আছে। তো দেখো, এই সমস্ত মানে সেখানে ভুটান মানে ভুটানের the size of the economy, the size of the population, the size of the market is so small যে এগুলো নিয়ে মানে খুব একটা গ্লোবাল পলিটিক্স করা মানে হেরফের হয় না। দেখো, মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইজ মানে whether we admit or we do not admit, that's a different question. তো সেটা নরেন্দ্র মোদীজির আমলে হয়নি, ফলে অ্যাডমিট না করার কিছু নেই। From 1971, মানে যেদিনকে ইন্ডিয়া পাকিস্তানকে দুটুকরো করেছে, সেদিন থেকে ইন্ডিয়া ইজ এ সুপার পাওয়ার, and China has become a superpower too. And both is a big mark, very big mark, 270 কোটির mark, মানে 270 কোটি মানুষের mark. যদি আজকে ইন্ডিয়া বলে, মানে look at the global perspective from a different corner, the two of the biggest American companies, Coke and Pepsi, they are selling their product in India, but already আমারা তাদের একটা প্রোডাক্ট ক্যাম্পা নিয়ে চলছে। তো যদি ভারতবর্ষ, যদি নরেন্দ্র মোদী কোক এবং থামস আপকে ব্লক করে দেয় সাপোজ, তাহলে ভারতবর্ষের যে বড় মার্কেট হাত থেকে বেরিয়ে যাবে, সেটা আমেরিকা ক্যানট অ্যাফোর্ড। তো মানে মানে ভুটানে মানে আমি জানি একবার মানে আমেরিকা যখন ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশনে একটা ডায়ালগ, বাংলাদেশের প্রশ্নে আমেরিকা তখন ইউপিএ সরকার ছিল, বাংলাদেশের প্রশ্নে যখন কথা বলতে এসেছিল, তখন যিনি ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ছিলেন ইউপিএর সময়, ইউপির লোক, তিনি বলেছিলেন, শুনুন, আপনি আপনার গোটা ইউরোপে যত মানে পেপসি বা কোক বিক্রি হয়, তার চাইতে বেশি উত্তরপ্রদেশে বিক্রি হয়। উত্তরপ্রদেশে আমার 20 কোটি পপুলেশন। So you decide that whether you will follow my line or I will follow your line. So আপনি দেখবেন যে জয়শঙ্কর ক্রমশ সেই লাইনটায় যাওয়ার চেষ্টা করছে। We are a big market, but do not threat us. আমেরিকার যে মানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে থ্রেট পলিটিক্স, সেটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে না। চায়না তো অলরেডি মানে পাল্টা মানে এতে আছে। So it will be very interesting to মানে understand and observe যে এই দুটো পাওয়ার যদি মিনিমাম নিজেদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে নেয়, মানে যদি তুমি বিশ্বের তেলের বাজার দেখো, চায়না আর ইন্ডিয়া সবচেয়ে মানে চায়না আর ইন্ডিয়া অলমোস্ট তেল কেনে হচ্ছে ধরো গ্লোবাল তেল মার্কেটে 35 বা ওই 37%। সো তাহলে সৌদি আরব, ইরান অন্যভাবে ভাববে। সো দ্য এন্টায়ার অয়েল মার্কেট উইল চেঞ্জ। আচ্ছা, মানে ব্রিক্সে গিয়ে নরেন্দ্র মোদীর বক্তৃতা, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, খুব ভালো করেছিলেন উনি বলেছিলেন যে
মিনারেলস এর ক্ষেত্রে একটা গ্লোবাল নীতি করতে হবে। এবার আমাদের দেশের অতি বামপন্থীদের সমস্যা, তারা ভাবছিল ওটা উনি বস্তার আর ছত্তিশগড় নিয়ে বলছিলেন, না উনি সেটা নিয়ে বলেন। উনি অ্যাকচুয়ালি বলছিলেন যে ইউক্রেনের তলায় যে মিনারেলস আছে, হুইচ ইজ মাচ মাচ লার্জার, সেটার যেন পুরো অধিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যায়। আচ্ছা, আফগানিস্তানের নিচে যে মিনারেলস আছে সেইটার পুরো অধিকার যেন ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যাচ্ছে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আমাদের যেহেতু মানে ইট ইজ এ ডায়ালগ বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না, মায়ানমারের মাটির নিচে যে মিনারেলস আছে which is also huge, সেটা যেন পুরোপুরি আমেরিকার হাতে চলে যাচ্ছে। সো লুক এট দ্য মানে নরেন্দ্র মোদী অলওয়েজ মানে ডিপ্লোমেসি তো মানে সিগন্যাল এবং তার স্টেটমেন্টের উপর চলে। নরেন্দ্র মোদী কিন্তু হ্যাড গিভেন দ্য সিগন্যাল দ্যাট হি ইজ নট রেডি টু টো ডোনাল্ড ট্রাম্পের পুরো পলিটিক্যাল লাইন। দেখো, এটা হতেই পারে, মানে আই এম নট এ গ্রেট ফ্যান অফ নরেন্দ্র মোদী, যে উনি দেখলেন যে আমি যদি ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিই, তাহলে ইসরায়েলে আদানি যে পোর্টটা পেয়েছে হাইফা, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং পোর্ট, মানে 3টে কন্টিনেন্টকে কাউন্ট করে, সেটা হয়তো বেঞ্জামিন নেতানিয়াহু আমার থেকে মানে আদানিদের থেকে নিয়ে নিতে পারে। বাট প্লিজ লুক এট দ্য চাবাহার পোর্ট, which is also we have built in Iran, which is more important. তো দেখো, প্রত্যেকটা তো ট্রেড অফে চলে। তো সেই ট্রেড অফে নরেন্দ্র মোদী নিশ্চয়ই ভেবে নিয়েছেন যে আমি চীনের সঙ্গে কোথায় কোথায় যৌথ ব্যবসা করব, যেটা তোমাদের দেশে তোমাদের প্যানেলে বসে থাকা আরেকজন বিশেষজ্ঞ বলছেন যে আমি 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 ইউনুসকে পুরো সাইড করে দিলাম, আমি শি জিনপিং এর সাথে ডিল করে নিলাম যে নর্থ ইস্টে তোমার মালও বেচবো, আমি প্রাণের শরবতের দরকার নেই, আমি চায়নার শরবত ঢোকাবো। আর তোমার যে অ্যাক্সেস দরকার মানে থ্রু দ্য সি পোর্ট, তোমার বাংলাদেশের যে পোর্টে অ্যাক্সেস দরকার, আমি তাদের ডিস্টার্ব করবো না, তুমিও আমার মালদ্বীপের পোর্টে ডিস্টার্ব করবে। সো ইট ইজ একটা ট্রেড অফ এর বিষয় হবে সে, এবং এই ট্রেড অফ গুলো যদি ইন্ডিয়া এবং চায়না করতে চায়, ইন্টারেস্টিং হচ্ছে সেখানে কোথাও আমেরিকা বাধা দিতে পারবে না। তো ইটস ইন্টারেস্টিং টাইম, মানে ইন্ডিয়া কতটা বেজিং এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, কতটা কে কাকে ছাড়বে, সেটা ইন্টারেস্টিং টাইম। বাট মানে আমার মনে হয় যে 10.5 বছর বাদে নরেন্দ্র মোদী ইজ লুকিং at foreign policy from a completely different angle. ধন্যবাদ সুমনদা আমাদের সময় দেওয়ার জন্য, অজস্র ধন্যবাদ। আবার তোমার সাথে আরেকদিন কোনোদিন কথা হবে, দেখা হবে, ভালো থাকবেন। দেবাইবাবু, সুমনদা আমাদের অনেকটা সময় দিলেন, সুমনদা বাইরে ছিলেন, আমি বললাম দাদা আসতেই হবে, আমাকে একটু সময় দিতেই হবে। সুমনদা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যেটা মূল আজকে আলোচনায় বেরিয়ে গেল, আমি একদম আলোচনার শেষ পর্যায়ে আছি। সুমনদা দীর্ঘদিন এই বিষয় নিয়ে যেহেতু চর্চা করছেন এবং সারা পৃথিবীতেই উনি জিও পলিটিক্সটা নিয়ে থাকেন, তা একটা কথা কিন্তু যেটা যে সুসম্পর্কের কথা যেটা আমরা শুরু করেছিলাম, সুসম্পর্কটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক। ট্রাম্পের দাদাগিরি থামাতেই কিন্তু ভারত, চীন, সঙ্গে বোধহয় রাশিয়া। সাথে একটু যোগ করব, ভারতের এতদিন স্বাধীনোত্তর ভারতে যে একটা প্রচলিত একটা বিদেশ নীতি ছিল, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটু অন্যভাবে একদম ডিল করার চেষ্টা করছে। ভারত একটা দেখুন, এত বড় একটা ইকোনমি কোথায় আমরা পড়েছিলাম, আজকে আমরা পৃথিবীর 4র্থ ইকোনমি, কদিন পরে 3য় ইকোনমি হতে যাচ্ছি। এবং আরেকটা কথা বলি যে গোল্ডেক্স ইন্ডেক্স বলে একটা বেরিয়েছে, যেখানে প্রেডিকশন করেছে 2045-এ ভারত 47 ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি হবে একদম 2045 এটা বলেছে। আর সেখানে নরেন্দ্র মোদীজি বলেছেন 2047-এ। আর গোল্ডেন ইন্ডেক্স আজকে এটা রিপোর্টটা বেরিয়েছে বা গতকালকে, যে বলেছে যে এর আগে 2 বছর আগে আমরা ধরেই নিতে পারি যে ভারতবর্ষ তার বৈদেশিক নীতি এবং অন্যান্য, কারণ আজকে যেটা মোদীজি যেটা বলছে, আমি সুমনবাবুর সাথে একটা ব্যাপারে আপনার সাথে, সুমনবাবুর সাথে তো পুরোপুরি আমি একমত যে কিছুটা ডিফারেন্ট ওয়েতে ইয়ে করছে। বিদেশ নীতিটা মোদীজি ওরিয়েন্টেড ছিল, ওখান থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম বললেন যে এখন বাংলাদেশে গন্ডগোল চলছে, সেখানে সিংলাকে নিয়ে, হর্ষবর্ধন সিংলাকে নিয়ে আসা, বা পাশাপাশি চীনের দায়িত্বটা, যেহেতু চীন বিশেষজ্ঞ জয়শঙ্কর বিদেশমন্ত্রী এখন,
তাকে দেয়া, এবং কারণ তিনি চীনে দীর্ঘদিন ছিলেন আমাদের এম্বাসিতে। তো এই ধরনের কাজগুলো করে তিনি কিন্তু একটা নতুন জায়গা দেখাচ্ছেন। এবং একটা কথা আমি আমার অনুষ্ঠানের একদম শেষ মুহূর্ত, ধন্যবাদ আপনাকে দেবাইবাবু, আপনার সাথে আবার ভবিষ্যতে আড্ডা হবে, গল্প হবে চীন বা আমাদের আশেপাশে যে দেশগুলো আছে এই পলিটিক্সগুলোকে নিয়ে। আমার অনুষ্ঠান একদম শেষ প্রান্তে। আজকের এই অনুষ্ঠান থেকে যে কথাটা বেরিয়ে এলো, জয়শঙ্করের চীন সফর শুধুমাত্র সফর নয়, ট্রাম্পের দাদাগিরি থামাতে ভারত আর চীন একটা সুসম্পর্ক তৈরি করতে চাইছে। ট্রেড, বাজার, বিশ্বব্যাপী বাজার, সেক্ষেত্রে দুই দেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। সঙ্গে অবশ্যই রাশিয়ার একটা প্রভাব রয়েছে। আমেরিকাকে বাদ দিয়ে একটা বড় অর্থনীতি, অর্থাৎ চীন একটি বড় অর্থনীতি, ভারত একটি বড় অর্থনীতি, রাশিয়া একটা বড় অর্থনীতি, তিনটি বড় অর্থনৈতিক দেশ মিলে কিন্তু একটা নতুন জায়গা তৈরি করতে চলেছে। সারা পৃথিবী জুড়েই এরা রাজত্ব করতে চায়। একটা সময় চীন এবং ভারতের মধ্যে যে বাণিজ্য ছিল, সেই বাণিজ্য কিন্তু আরো বাড়ছে, আরো বাড়ানোর চেষ্টা করছে। আমি আবার ধন্যবাদ জানাবো সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষককে। আমি ধন্যবাদ জানাবো দেবাশিস চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ, এবং চীন নিয়ে উনি কিন্তু বেশ পড়াশোনা করেন এবং চীন নিয়ে অনেকটাই তার জ্ঞান রয়েছে। আজকের টক শো, বিশেষ টক শো এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।